আচ্ছা, এখানে আমাদের কিছু সেটা আমরা আগে পড়ি। আচ্ছা, ফর দ্য এক্সটেনশন অফ টার্মিনাল বিল্ডিং অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আচ্ছা, ঢাকা, 70 feet electric poles are to be used. The poles shall be below tapered, below na hollow, hollow tapered steel pipe, 36 inch dia at bottom and 18 inch dia at top, fixed on a base plate with 18 volt just over the apron. The load reaction has been the load reaction কোথায় যেন পড়লাম, load reaction at base plate level are provided all working loads, মানে যে লোডগুলো আছে সব ওয়ার্কিং লোড। আচ্ছা, আচ্ছা, টোটাল ওয়েট অফ দ্য পোল উইথ অল ফিটিংস দিয়ে দিছে 25 কেসে, ভার্টিক্যাল লোড যেটা, ভার্টিক্যাল লোড। আচ্ছা, হরিজন্টাল রিয়াকশন অ্যাট বেস প্লেট লেভেল ডিউ টু ল্যাটেরাল উইন্ড ফোর্স, আচ্ছা, এটা হরিজন্টাল রিয়াকশন দিয়েছে। তারপরে দিছে একটা মোমেন্টটা দিছে 300, আচ্ছা, বেস প্লেট লেভেলে। আচ্ছা, তারপরে কি বলছে, ফিগার 4 shows all the detail of the pole. The foundation of the pole will be provided with 14 by 14 precast pile, 55 feet long with an allowable capacity of 120. আচ্ছা, প্রথমে আমাদের ডিজাইন করতে বলছে, ডিজাইন এ 55 feet long precast pile with its lifting point, হ্যাঁ, আচ্ছা, এটা বলে দিছে লিফটিং পয়েন্টের জন্য ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, ডিজাইন দ্য ফাউন্ডেশন ফর দ্য পোল উইথ নেসেসারি পাইলস, আচ্ছা, মেক অল দ্য details in sketch very neatly, use either WSD or USD। এরপরে ম্যাটেরিয়াল স্ট্রেংথ দিছে। এরপরে আবার কি বলছে, ডিজাইন দ্য বেস প্লেট স্টিল স্ট্রাকচার। এর আগে আমি বলছিলাম যে স্টিল স্ট্রাকচারের নলেজ আমার নাই। আচ্ছা, এটা বাদে বাকিটা করাবো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথমে কি করব, প্রিকাস্ট পাইলটা ডিজাইন করব লিফটিং পয়েন্টের জন্য। আচ্ছা, দেখি আমরা একটু, ডিজাইন দ্য প্রিকাস্ট পাইল। প্রিকাস্ট পাইলের সাইজ দিছে, সাইজ এবং লেন্থ দুইটা দিয়ে দিছে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্রেংথ কত দিছে, এফসি প্রাইম দিছে 4 KSI, এফওয়াই দেওয়া আছে 60 KSI। আচ্ছা, এরপরে কি সেলফ ওয়েট অফ পাইলের সাইজ যেটা, সেটা দিয়ে আমরা সেলফ ওয়েট বের করলাম। এরপরে কি করব, 25% লোড অ্যাড করব। কিসের জন্য, এটাকে আমরা
এটার উপর অনেক ইম্প্যাক্ট আসবে। হ্যাঁ, কি কি ইম্প্যাক্ট আসবে? যখন আমরা ড্রাইভ করব তখন একটা ইম্প্যাক্ট আছে, যখন এটাকে আমরা মুভ করাবো বা লিফটিং করাবো তখন তার উপর একটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টগুলোর জন্য 25% লোড অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখন পাইলের সাধারণত দুইটা কেস কনসিডার করা হয়, একটা হলো মোবিলাইজেশন আর একটা হলো লিফটিং। মোবিলাইজেশন বলতে এক জায়গা থেকে যখন আমরা পাইলটাকে আরেক জায়গা রিপ্লেস করব, বা রিপ্লেস বলতে স্থানান্তরিত করব, হ্যাঁ, সেটা হলো মোবিলাইজেশন। আর লিফটিং তো বোঝেন, যে পাইলটা যখন ড্রাইভ করব তখন এক সাইডে ধরে উঠাবো। লিফটিং এর জন্য মোমেন্ট আসবে এরকম, আর মোবিলাইজেশনের জন্য মোমেন্ট আসবে এরকম। আর লিফটিং এবং মোবিলাইজেশন কন্ডিশনগুলো এরকম হবে, ঠিক আছে? এছাড়া আরো কতগুলো কন্ডিশন। হ্যাঁ বলেন। লিফটিং এর জন্য ওখানে কি ওমেগা এল স্কয়ার হবে না? ও আচ্ছা ভুল আচ্ছা, হয়েছে এটা। হ্যাঁ এটা মিস্টেক করছি। ওমেগা এল স্কয়ার বাই 80 না? আচ্ছা, এটা একটু সবাই কারেকশন করে নিয়েন, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মোমেন্টটা বের করে ফেলবো। ডিজাইন দ্য রেইনফোর্সমেন্ট ডিউরিং লিফটিং, ওরা লিফটিং এর কথা বলে দিছে তাই না? কারণ লিফটিং এর কথা না বললে লিফটিং এর জন্য ডিজাইন করবেন, কেননা লিফটিং দিয়ে আপনার মোমেন্ট ম্যাক্সিমাম আসবে। আচ্ছা, তাহলে আমরা সেটা দিয়ে মোমেন্ট বের করলাম। দেখেন আমাদের ওমেগা আছে, ওমেগা পাইছি ফাইনালি কত, 0.25 ফিট পার ফিট। আচ্ছা, এটাকে ফ্যাক্টর করে নিলাম 1.2 দিয়ে, তারপরে 55 ফিট লেন্থ 18 দিয়ে ভাগ করতেছি, মোমেন্ট পেলাম 50.42 ফিট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দিয়ে স্টিল বের করলাম। এই স্টিলটা সাধারণত এক ফেসের জন্য আসতেছে, এটাকে যখন 2 দিয়ে গুণন করবো তখন 2 ফেসে আসবে, ঠিক আছে? এর আগে মনে হয় পাইল দেখাইছিলাম, পাইল ডিজাইন, তাই না? এ পর্যন্ত দেখাইছেন? আচ্ছা, পাইল ডিজাইনের আগে দেখাইছি না? হ্যাঁ, এই পর্যন্ত দেখানো হয়েছে আর কি, আচ্ছা, রেইনফোর্সমেন্ট পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা জাস্ট ইয়া করবেন, মিনিমাম স্টিলটা বের করবেন। মিনিমাম স্টিলটা বের করে দেখেন দুইটার মধ্যে যেটা বেশি সেটা দেয়া স্টিলটা বসাবেন। আচ্ছা, এখানে খুব একটা বেশি মার্ক ডিস্ট্রিবিউশন করে না, এখানে 5 বা 6 মার্কের ডিস্ট্রিবিউশন করে দেয়, ঠিক আছে? এই কারণে এর বেশি আর করার দরকার নাই। আর এই যে এই জায়গার স্পেসিংটা, এটা সাধারণত আপনার স্পাইরালের মতো করে সব ম্যাক্সিমাম স্পেসিংটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো পাইলে তো আরো রড থাকে, ওগুলো কি শুধু মেইন রড দিলে হবে? এই রডটা দেখাইলে হবে, এরকম ক্রস সেকশন দেখাইলে হবে। আপনার এখানে মার্ক তো বেশি দেয় না, 20 মার্কের জন্য বিশাল কিছু চায়া বসে আছে, ঠিক আছে? এখানে যদি মার্ক পার্টিশন করে রাখে সর্বোচ্চ 5 পার্টিশন করে রাখবে। 5 এর জন্য আর কত করবেন, বা 4 এর জন্য আর কত করবেন? পাইলের যে এস মিনিমাম ভাইয়া এটা তো হলো বিকাশ পাইল। হ্যাঁ, যদি সার্কুলার ডায়া হতো, সার্কুলার দেয়া হয়তো, সেটা তো আপনার চাই না এখানে, ঠিক আছে? আর সাধারণত পাইল চাইলে পিকাস্ট পাইলটাই চাবে, বুঝছেন? আর যে সার্কুলার পাইল ওইটা ম্যানুয়াল ডিজাইনটা কঠিন। আর যদি কাস্ট ইনস্টিটিউট হতো, কাস্টিং সেতুই তো, কাস্টিং সেতু যেটা সার্কুলার, পিকাস্ট তো আর আপনার ইয়া হয় না, সার্কুলার হয় না। পিকাস্ট সার্কুলার হয় না, কাস্টিং সেতুটা যেটা সার্কুলার ডায়া হবে সেটা আপনার এমনি ম্যানুয়াল ডিজাইন করাটা কঠিন। ম্যানুয়াল এটা সাধারণত সফটওয়্যারে করে। আর ম্যানুয়াল যদি করেন তখন তাহলে কি করতে হবে, সার্কুলার যে ডায়াটা আছে সেটাকে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশন বা ইকুইভ্যালেন্ট স্কয়ার সেকশন কনসিডার করে এই একই প্রসেসে ডিজাইন করবেন, ঠিক আছে? যদি কোনো সময় চায় সেম সিস্টেমে করবেন। সেম সিস্টেমে করলেও একটু ঝামেলা আছে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলেন। এখানে এস মিনিমাম কি 200 বিডি বাই এফওয়াই ব্যবহার হবে না, তাই না? না, এস মিনিমাম এটা ব্যবহৃত হবে, এই যে 0.008 বিএইচ।
আচ্ছা, এইটা করেন। তারপরে এরপরে হচ্ছে আমাদের চাইছে পাইল ক্যাপের ফুটিং ডিজাইন। হ্যাঁ, পাইল ক্যাপের ফুটিং দেখেন, ডিজাইন দ্য ফাউন্ডেশন ফর পোলের জন্য উইথ নেসেসারি পাইলস। আচ্ছা, এইখানে আমরা যদি আগাইতে যাই তাহলে আমাদের একটা বেসিক কনসেপ্ট নিয়ে আসতে হবে। সেই বেসিক কনসেপ্টটা একটু খেয়াল করেন আপনারা, একটু সবাই এই জায়গায় মনোযোগী হয়ে না। আচ্ছা, মাঝখান দিয়ে আমরা সেন্টার বরাবর দুইটা রেখা কনসিডার করি। এটা মনে করেন একটা পাইল ক্যাপের সেন্টার বরাবর আমরা দুইটা রেখা কনসিডার করি। একটা রেখা মনে করেন এক্স বরাবর আর একটা রেখা ওয়াই এক্সিস বরাবর। এটা এক্স এক্সিস বরাবর, এটা ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, এখন কথা হলো, যখন আপনার ইলেকট্রিক পোলের উপর উইন্ড লোড আসবে, মনে করেন উইন্ড লোডটা দুইটা এক্সিসের রেফারেন্সে আসতেছে, ঠিক আছে? দুইটা এক্সিসের রেফারেন্সে আসতেছে মানে এই দিক থেকে মনে করেন উইন্ড লোড আসতেছে। আচ্ছা, আর ভার্টিক্যাল লোডটা এখানে দাঁড় করায় দেওয়া আছে একটা পোল, ঠিক আছে? এখানে একটা পোল দাঁড় করায় দেওয়া আছে। এরকম ভাবে একটা পোল দাঁড় করায় দেওয়া আছে। এখন স্বাভাবিকভাবে যদি উইন্ডটা না আসতো তাহলে লোডের সিজিটা এই সেন্টারে থাকতো। হ্যাঁ, লোডটা মনে করেন পি। স্বাভাবিকভাবে যখন এই উইন্ডটা আসবে তখন কিন্তু এই লোডের সিজিটা আর এখানে থাকবে না। লোডের সিজিটা এই জায়গা থেকে, লোডের সিজি বলতে অ্যাকশন পয়েন্ট, হ্যাঁ, লোডের অ্যাকশন পয়েন্টটা এই দিক থেকে সরে এরকম একটা পয়েন্টে চলে আসবে, ঠিক আছে? তখন এইখানে হলো লোডের সিজি। এখন এই দিক থেকে আমরা এই পয়েন্টকে এক্স এবং ওয়াই এক্সিসের সাপেক্ষে একটা ডিস্টেন্স কভার করে, ঠিক আছে? একটা ডিস্টেন্স যদি কভার করে তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা যেহেতু এক্স এক্সিসের সাপেক্ষে আচ্ছা, যেহেতু এটা এক্স এক্সিসের সাপেক্ষে এই কারণে আমরা বলতেছি এটা ই এক্স। খেয়াল করেন কিন্তু, আবার এটা যেহেতু মানে এটা হলো 0 পয়েন্ট থেকে আমি এইদিকে গেলে পাচ্ছি কি এক্স এর ভ্যালু পাচ্ছি, সেটাকে আমরা ই এক্স ইন্ডিকেট করছি। আচ্ছা, এই দিক থেকে যদি আমরা এইদিকে যাই, যেহেতু এটা ওয়াই এক্সিস বরাবর, তখন পাবো ই ওয়াই। আচ্ছা আচ্ছা, এতটুক পর্যন্ত মানে জিনিসটা সবাই বুঝছেন কিনা যে লোডের সিজি এইখানে ছিল, লোডের সিজি এইখানে ছিল যখন উইন্ডের অ্যাকশন ছিল না। যখন উইন্ডের অ্যাকশন আসলো তখন লোডের সিজিটা সরে গেল, ঠিক আছে? লোড যে ডিরেকশনে কাজ করছে সেই দিকে একটা নির্দিষ্ট দূরত্ব সরে গেল। সরে যাওয়ার পরে সেইখানে লোডের অ্যাকশন পয়েন্টটা পাচ্ছি। হ্যাঁ, লোড এইখানে পি কাজ করতেছে, ঠিক আছে? এখন এই পয়েন্টে মানে এক্স অক্ষের দিকে একটা ডিস্টেন্স কভার করতেছে যেটাকে আমরা বলতেছি ই এক্স, আবার ওয়াই এক্সিসের দিকে একটা ডিস্টেন্স কভার করতেছে যেটাকে আমরা বলতেছি ই ওয়াই। হ্যাঁ, এইটুকু সবাই বুঝছেন কিনা? এইটুকু যদি হ্যাঁ কেউ না বুঝে থাকেন একটু বলেন। আচ্ছা, ধরে নিলাম সবাই বুঝছেন। এখন এই লোডটা যেহেতু সেন্টার পয়েন্ট থেকে সরে গেছে, তাহলে সেন্টারের সাপেক্ষে বা এই যে দুটো এক্সিস কনসিডার করছি, হ্যাঁ,
দুটো এক্সিসের সাপেক্ষে একটা মোমেন্ট উৎপন্ন করবে। ঠিক আছে, দুটো এক্সিসের সাপেক্ষে একটা মোমেন্ট উৎপন্ন করবে। ধরে নিলাম এইখানে এক্স এক্সিসের সাপেক্ষে একটা মোমেন্ট উৎপন্ন করতেছে। ঠিক আছে, আচ্ছা সেই মোমেন্টটাকে আমরা বলতেছি এম এক্স, আর এইখানে ওয়াই অক্ষের সাপেক্ষে একটা মোমেন্ট উৎপন্ন করতেছে, সেই মোমেন্টটাকে বলতেছি আমরা এম ওয়াই। আচ্ছা দেখেন এখন এম ওয়াই ই পি এই এবং এম এক্স ই ওয়াই এগুলোর সাথে একটা সম্পর্ক আছে, প্রত্যেকের সাথে কিছু কিছু সম্পর্ক রয়েছে। যেমন ধরুন আমরা যখন এই মোমেন্টটা বের করতে চাবো তখন কিভাবে পাবো, এম ওয়াই ইকুয়াল টু লোড ইন্টু দূরত্ব, লোড কত পি, দূরত্ব কত ই এক্স, তাহলে পি ইন্টু ই এক্স এম ওয়াই মোমেন্ট পেলাম। এরকম ভাবে পাই না? ইউআই হবে ভাই, কেন? এই যে ই এক্স, এমওয়াই নিচ্ছি না, হ্যাঁ আমরা এক্স তাহলে তো আমার এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এক্স অক্ষের না ওয়াই অক্ষের সাপেক্ষে, খেয়াল করেন একটু, ওয়াই অক্ষের সাপেক্ষে আচ্ছা, মোমেন্ট বুঝতে নিচ্ছি। পেরেছি। ডিসটেন্স কত পাচ্ছি এক্স অক্ষের সাথে, এই কারণে এটা ই এক্স। ঠিক আছে, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি পাচ্ছি ই এক্স। আচ্ছা তাহলে আমরা যখন এম এক্স করতে যাব তখন পাবো কি পি ইন্টু ই ওয়াই। হ্যাঁ, এই যে আমরা দুটো রিলেশন বন্ডিং করলাম বা তৈরি করলাম, এটা তো ক্লিয়ার, এইখানে তো আর কারো ঝামেলা নাই। হ্যাঁ, এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ধরে নিলাম ক্লিয়ার, সবাই সবাই মোটামুটি বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে পাই কি ই এক্স ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড বাই পি, এইখান থেকে আমরা কি পাই ই ওয়াই ইকুয়াল টু এম এক্স ডিভাইডেড বাই পি। ঠিক আছে, আচ্ছা এখন এই রকম ক্ষেত্রে বা এই ধরনের কেসগুলোতে, ঠিক আছে, আমরা পাইলের সংখ্যা যখন বের করব এই কেসগুলো ইউজ করে একটা সূত্র ডেভেলপ করা আছে, সেটা হলো পাইলের সংখ্যার জন্য এটা হলো এইরকম 1.15 পি ডিভাইডেড বাই কিউ অ্যালাউয়েবল, অর্থাৎ কিউ হচ্ছে পাইলের রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা এর সাথে আছে কি ইন্টু 1 প্লাস ই এক্স ইন্টু 1 প্লাস ই ওয়াই। ঠিক আছে, জিনিসটা এইরকমভাবে ডেভেলপ করা আছে। এটা আসলে অ্যাকচুয়ালি বাইএক্সিয়াল বেন্ডিং কনসিডার করে পাইলের সংখ্যা বের করা। আচ্ছা এটা আমরা ইসের ক্ষেত্রে কি করেছিলাম, ওইটা আমরা যেটা পাইল বাদে ছিল সেটা হলো আমরা এরিয়াটা ধরে নিয়েছিলাম, তাই না? এরিয়াটা একটা রাফলি ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে চেক দিতাম। কিন্তু এখানে আমাদের একটা সূত্র আছে পাইলের সংখ্যা বের করার, সূত্রটা এইরকম। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা কি এর আগে কেউ পরিচিত ছিলেন এই সূত্রটার সাথে? না ভাই পরিচিত ছিল না। আচ্ছা যারা মূলত এক্সেলে বা সেবে কাজ করে, ঠিক আছে, সেবে তারা এই সূত্রটা জানার কথা, কারণ সেবের যে এক্সেল ফাইল আছে, সেবের এক্সেল ফাইলে এই সূত্রটা দেওয়া আছে। এটা কি ফাইলের সংখ্যা বাবা বাইট করার সূত্র ভাই? হ্যাঁ, এখানে পাইলের সংখ্যা বের করার সূত্র আর কি। আচ্ছা তাহলে আমরা যে কন্ডিশনগুলো ইউজ করলাম, ঠিক আছে, এই কন্ডিশন ইউজ করার ফলে আমরা এই সূত্রটা পাচ্ছি। হ্যাঁ, এই সূত্রটা ইউজ করব। যাই হোক এই কন্ডিশনগুলো বুঝছেন তো সবাই? মানে লোডের সেন্টার এখানে ছিল, উইন্ড লোড কাজ করার ফলে লোডের অ্যাকশন পয়েন্টটা সরে যাবে, সরে যাওয়ার ফলে দুইটা এক্সিসের সাপেক্ষেই একটা মোমেন্ট তৈরি হবে এই লোডের মাধ্যমে। ঠিক আছে, তখন এইভাবে আসলে এটা ইউজ করে আমরা পাইলের সংখ্যা বের করতে পারবো। আচ্ছা যখন আমরা সলিউশন করতে যাব তখন তো আমরা এরকম মানে দুইটা ডিরেকশনে থেকে আসতেছে, তখন এরকম কনসিডার করব না, তখন আমরা জিনিসটা এরকম কনসিডার করব। আচ্ছা ধরে নিলাম আমাদের
লোডটা এই দিক থেকে আসতেছে, তাহলে আমার লোডের অ্যাকশন পয়েন্ট এইদিকে সরে আসতেছে, তাই না? আচ্ছা, লোডের অ্যাকশন পয়েন্ট যদি এই দিকে থেকে সরে আসে, তাহলে এটা হলো আমার পি, এটা কোন দিকে সরতেছে? এক্স এক্সিসের দিকে, তাহলে ই এক্স পেলাম। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট পাচ্ছি সেটা কত? এম ওয়াই। তাহলে এম ওয়াই ইকুয়াল টু আমরা জানি কি? এক্স ইন্টু পি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? ই এক্স ইকুয়াল টু এম ওয়াই বাই পি। ওকে, তাহলে আমরা এম এক্স ইকুয়াল টু কত বলতে পারি? এম এক্স বাই পি হবে, ওখানে ইউআই হবে ভাই, ইউআই ইন্টু পি। 0, কারণ আমার তো এক্স অক্ষেই আছে ফোর্সটা। রাইট। ঠিক আছে, কারণ এইদিকে ডিস্টেন্স বা এইদিকে ডিস্টেন্স কভার করতেছে না, এই কারণে আমরা বলতেছি এম এক্স ইকুয়াল টু 0। এম এক্স ইকুয়াল টু 0 হলে ইউআই ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, জি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই সমীকরণটাতে ইউজ করব। দেখি আমরা একটু এখন সলিউশনের দিকে যাইতে পারি আমরা। আচ্ছা, এখানে দেখেন পি দেওয়া আছে আমার, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। কিউ হলো কি? কিউ হচ্ছে আমাদের অ্যালাউবল পাইল ক্যাপাসিটি। জি, এইখানে যে এইখানে দেওয়া আছে অ্যালাউবল পাইল ক্যাপাসিটি 120। ওকে, আর মোমেন্ট দেওয়া আছে, ভার্টিক্যাল রিয়াকশন দেওয়া আছে, হরিজন্টাল রিয়াকশন দেওয়া আছে। ওকে, এগুলো জাস্ট এখানে আমরা এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দেওয়ার পরে এই ডাটাগুলো আমরা এন্ট্রি করলাম, এখানে লেখেই নেই। দেখেন সলিউশন করছে 4 KSI, এটা 60 KSI। আচ্ছা, ওকে, এই কেসটা একটু খেয়াল করেন। কথা হলো আমরা এখানে আরেকটু কনসিডার করে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে পাইলের বেসটা, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে 4 ফিট নিচে আছে। গ্রাউন্ড লেভেল যেটা, এই গ্রাউন্ড লেভেল থেকে 4 ফিট নিচে আছে পাইল ক্যাপের বেস। হ্যাঁ, পাইলের বেস না, পাইল ক্যাপের বেস। ঠিক আছে। আচ্ছা, 4 ফিট নিচে থাকলে যদি এখানে একটা হরিজন্টাল রিয়াকশন কাজ করে, তার জন্য একটা মোমেন্ট আমরা ইনক্লুড করে নেই, তাই না? জি, 4 ফিট ডিসটেন্স একটা মোমেন্ট সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাজুম করতেছি, অ্যাজুম উইন্ড লোড কামিং ফ্রম ওয়ান ডিরেকশন। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে এইখানে যে একটা ডিরেকশন থেকে যখন উইন্ড লোড আসতেছে, তখন আমরা একটা মোমেন্ট পাচ্ছি। ঠিক আছে, আর একটা মোমেন্ট শূন্য হচ্ছে। এটা এতে আমাদের সুবিধা হবে, সলিউশনে আমরা দ্রুত আগাইতে পারবো। দুই দিকে ধরলে পারে আমরা কোন দিক থেকে কত আসতেছে সেটা ধরা কঠিন। ঠিক আছে, এই কারণে আমরা একদিক থেকে ধরে নিচ্ছি যে উইন্ডলোড একদিক থেকে আসতেছে, মোমেন্ট দেওয়া আছে 300, আর রিয়াকশন হরিজন্টাল রিয়াকশন দেওয়া আছে 12। যেহেতু আমরা ফুটিং এর ডেপথ অফ পাইল ক্যাপ ধরতেছি 4 ফিট, এই কারণে এই যে এখানে লিখে দিছি দ্যাটস হোয়াই অ্যান এক্সট্রা মোমেন্ট ইজ ইনক্লুডেড লিখে দেন, ইনক্লুড বা ইনক্লুডেড। আচ্ছা, এই কারণে একটা এক্সট্রা মোমেন্ট আমরা ইনক্লুড করে দিছি। আর একটা মোমেন্ট কি বলছি? 0। ঠিক আছে। আচ্ছা, 0 ধরাতে, এখানে 0 ধরা মানে কন্ডিশন কিন্তু বলে দিছি, লোড কামিং ফ্রম ওয়ান ডিরেকশন, এক ডিরেকশন থেকে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে ই এক্স পাচ্ছি, এটা ই এক্স ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড বাই পি। এগুলোর তো ব্যাখ্যা আগে দিয়ে আসলাম। তাহলে ইউআই কত? ইউআই ইকুয়াল টু 0, কারণ এম এক্স ইকুয়াল টু 0 মান বসায় আমরা পেয়ে যাচ্ছি। এখন এই মানগুলো আমরা জাস্ট এই সমীকরণটাতে বসাবো। এই সমীকরণে পি মানে ভার্টিক্যাল লোড, আনফ্যাক্টরেড ভার্টিক্যাল লোড, 25। আচ্ছা, কিউ হলো অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, আর কি, আর বাকিগুলো এখান থেকে দেখেন বসাইছি, এই যে 25 বসাইছি, 120 বসাইছি, এরপরে 1 প্লাস এটা হলো ইএক্স এর মান বসাইছি, আর ইউআই ইকুয়াল টু 0 বসাইছি। বসাই দেওয়ার পরে ক্যালকুলেটর চাপ দিছি, আমরা পাইছি কত? 3.57। তাহলে তার মানে আমরা বলতে পারি যে 4টা পাইল নজ বা 4টা পাইল আসতেছে। হ্যাঁ, এইখানে যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন।
জিনিসটা অনেকের কাছেই নতুন মনে হবে বা অনেকের কাছেই নতুন লাগতেছে, কারণ এই সূত্রটা আমার দীর্ঘ বিশ্বাস আপনারা কেউ খুব কম সংখ্যক লোক আছেন যারা ব্যবহার করছেন। আচ্ছা, যাই হোক, আমরা পাইল সংখ্যা পেলাম। পাইল সংখ্যা পাইলে এখন পাইলের স্পেসিং সাধারণত আমরা 3D রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, 3D মানে 42 ইঞ্চি, অর্থাৎ একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার রাখতেছি 42 ইঞ্চি, ঠিক আছে। 42 ইঞ্চি মানে 3.5 ফিট। 3.5 ফিটকে হ্যাঁ 3.5 ফিটকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1.75 মানে সেন্টার থেকে এরকম পাচ্ছি। আচ্ছা, ভাই ফাইল যে সাইজটা সেটা ওই ডিজাইন এটা সূত্র দিয়ে দেখা দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, সূত্র দিয়ে দেখাই দিতে হবে। আর একটা প্রসেস হলো আপনি অ্যাজুম করে করে চেক দিতে হবে। আমার কোনটা সহজ হবে? যেহেতু সূত্র দিয়ে লোড মোড সব দেওয়া আছে, সূত্র দিয়ে আপনি বের করে ফেলতে পারতেছেন, তাহলে এটাই বেশি সুবিধা না? ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যখন অ্যাজুম করতেছেন তখন তো আপনি অ্যাজুম করার ম্যাটেরিয়ালসটাই তো পাচ্ছেন না। অ্যাজুম করে আপনারা এই যে এইখানে চেক দিতে হবে, এইখানে চেক দিয়ে যদি ওকে হয় তাহলে এই যে এইদিকে ক্যাপাসিটি, ঠিক আছে। অ্যাজুম করে করে ক্যাপাসিটি এইদিকে চেক দেওয়া লাগবে। ওইটা আর অ্যাজুম করাটা ঝামেলা। যেহেতু আপনাদের মানে সূত্র আছে, সূত্র দিয়ে বের করে ফেলেন। সূত্র সহজ হবে ভাই। হ্যাঁ, সেটাই সহজ আসলে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, পাইল স্পেসিং করে ফেললাম, ঠিক আছে। স্পেসিং করলাম, স্পেসিং করার পরে এই যে আউটার সেন্টার থেকে আউটার সাইডগুলো রাখলাম হচ্ছে আউটার সাইডগুলো রাখতেছি আমরা 1.5 ফিট করে, হ্যাঁ। তাহলে সব মিলে আমরা এক একটা সাইড পাচ্ছি 6.5 ফিট করে। আচ্ছা, 6.5 ফিট পাওয়ার পরে আমরা কি করব, পাইলের ক্যাপাসিটি চেক দিব। একটা পাইলের ক্যাপাসিটি কিন্তু আছে 120, ওরা অ্যালাউয়েবল ক্যাপাসিটি দিছে 120। এখন এই 120টা আসে কিনা চেক দেব। 120 এর চেয়ে কম আসা লাগবে আমাদের ক্যাপাসিটি, তাহলে ওকে থাকবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন চেক যখন দিছি আমরা আগে যে একটা সূত্র ইউজ করছিলাম, লোড বাই এরিয়া প্লাস মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই আই, এইরকম সূত্র মানে দিয়ে চেক দিছিলাম না আগেরটা? এমসি ছিল, এমসি বা আই বা এমসি আর এম ওয়াই একই জিনিস, হ্যাঁ। ওয়াই আর সি একই জিনিস, সি হলো সেন্টার, ওয়াই হলো সেন্টার। আচ্ছা, এরকম একটা সূত্র দিয়ে, কিন্তু এখন আমরা কি ইউজ করতেছি, এই এর জায়গা পাইল সংখ্যা ইউজ করতেছি, বাকিটা সব একই, সি ওয়াই একই, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই যে পাইল ক্যাপের সাইজটা ধরে নিলাম, ঠিক আছে। 6.5 ফিট 6.5 ফিট, এটার একটা থিকনেস ধরে এটার একটা সেলফ ওয়েট বের করবো। থিকনেসটা 2.5 ফিট ধরছি, ঠিক আছে। তাহলে এটার একটা ওয়েট বের করলাম, লিখে দেন লেট টি ইকুয়াল টু 2.5 ফিট, এরকম ভাবে একটু লিখে দেন উপরে। আচ্ছা, তারপরে পাইল ক্যাপের একটা ওয়েট পেলাম, আর ভার্টিক্যাল একটা লোড আছে, ভার্টিক্যাল লোড 25, পাইল ক্যাপের ওয়েট এটা ডিভাইডেড বাই পাইল সংখ্যা। আচ্ছা, এম মোমেন্ট হচ্ছে 348, আমরা 300 দেওয়া আছে, 48 অ্যাড করলাম। আচ্ছা, আর মানে এই যে যে সেন্টার আছে দেখেন, এই যে যে সেন্টার লাইন, তাহলে এই সেন্টার থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত? সেন্টার থেকে পাইলের সেন্টারের পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ওয়াই, 3.5 ফিটের অর্ধেক, তাহলে হ্যাঁ 1.75 ফিট, এটা হলো ওয়াই, হ্যাঁ, বা সি যাই বলেন।
আচ্ছা, আর আই মোমেন্ট অফ ইনার্শিয়া পাইলের জন্য সামেশন অফ এক্স স্কোয়ার। এক্সটা কি? এক্সটা হলো প্রত্যেকটা পাইল, যতগুলো পাইল আছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখেন এই পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স কত? তাহলে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া করতেছি বলতেছি সামেশন অফ এক্স স্কোয়ার। তাহলে তখন আমার এই সেন্টার থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত দূরত্ব কত? 1.75 স্কোয়ার। হ্যাঁ, তারপরে এর এই সেন্টার থেকে এই পাইলের সেন্টার, মানে যেদিকে কনসিডার করি, এদিকে যদি কনসিডার করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1.75 স্কোয়ার, এরকম ভাবে সবগুলো বের করে ফেলবে না? যে রেখা থেকে আসেন সেন্টার একই পাচ্ছে না? আচ্ছা, আমরা মূলত ডিজাইন করতেছি এই দিকে। হ্যাঁ, এই দিকে একটা ডিরেকশন ডিজাইন করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো এক্স। এই কারণে যে কোনো পাইলের সেন্টার এই দিক থেকে কনসিডার করব। এই যে সেন্টার বরাবর আসলাম, এসে এখানে পেলাম, ঠিক আছে? আপনারা একটু কনফিউশনে পড়তে পারেন, সেই কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমি একটু ডিটেল ভাবে দেখাই। সেটা হলো আমরা যে ডিরেকশনে ডিজাইন করব, ঠিক আছে, ওই জায়গা থেকে সেন্টার বরাবর, ওই অ্যাক্সিস বরাবর সেন্টারে যাব, ঠিক আছে? যদি দেখা যেত যে এইদিকে পাইলের সেন্টার, এইখানে একটা পাইল আছে, এই দিক থেকে একটা ডিস্টেন্স, এই দিক থেকে একটা ডিস্টেন্স, এখন কোন ডিস্টেন্সে আসবো? সেই ক্ষেত্রে কিন্তু যে ডিরেকশনে করতে চান সেই ডিরেকশন থেকে ডিস্টেন্স করবেন, ঠিক আছে? আমি কি যেটা বোঝাইতে চাচ্ছি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে মানে এই পাইলের ক্ষেত্রে আসেন, এটা 1.75 পাবেন, এটাও 1.75 পাবেন, এইদিকে কি এটা 1.75 পাবেন, ঠিক আছে? প্লাস এখান থেকে এটা আসেন, এটা 1.75 পাবেন, 1.75, ঠিক আছে? এখন যদি মনে করেন যে ভাই এটা তো আমরা এইদিকে আসলাম প্লাস, এদিকে আমরা মাইনাস, হ্যাঁ দেন মাইনাস, এই স্কোয়ারটা তখন বাইরে দিয়ে দেন ব্র্যাকেটের, তাহলে কি প্লাস হয়ে যাবে? হ্যাঁ, এনে হতাশ হওয়ার কিছু নেই, একবারে স্কোয়ার মানে ইয়ে করে দিন। আচ্ছা, এইভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো পাইলেন, পাওয়ার পরে এই মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বসাই দিলেন, বসাই দেওয়া এটা আর এটা রেজাল্ট আলাদা আলাদা করে পরবর্তীতে ম্যাক্সিমাম আর হলো মিনিমাম বের করলেন, ঠিক আছে? বের করার পরে দেখতেছেন যে দুইটাই অ্যালাউয়েবলের চেয়ে কম, অ্যালাউয়েবলের চেয়ে কম হইলে ওকে। আচ্ছা, এটা এত দূর পর্যন্ত বুঝছেন সবাই? আছেন সবাই? গ্রুপে আছেন? জি ভাইয়া আসি। আসেনি? আছি ভাই। আচ্ছা, বুঝতেছেন সবাই? বুঝে যাইতেছে। ডাব্লুর মানটা একটু আরেকটু বোঝাই দেন, 6.5 into 6.5 ওইটা। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝছেন সবাই? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ডাব্লু হচ্ছে যে আমার এই পাইল ক্যাপটা পাইলাম কত, এখান থেকে এটা পাইছি, সেন্টার টু সেন্টার পাইছিলাম হচ্ছে 3.5 ফিট। আচ্ছা, আর এখান থেকে এইটুকু আমরা বাইরে রাখলাম 1.5 ফিট, এইটুকু রাখলাম 1.5 ফিট, তাহলে আমার হলো কত? 6.5 ফিট। এই 6.5 feet। হ্যাঁ, একইভাবে এইরকম ভাবে 6.5 ফিট। তাহলে এটা এরিয়া। এখন এটার থিকনেস ধরে নেবেন, লেট থিকনেস অফ পাইল ক্যাপ ইকুয়াল টু 30 ইঞ্চি, ঠিক আছে? ভাইয়া 4 ফিট কি ধরছিলেন? 4 ফিট একটা ছিল তো? 4 ফিট কোথায় ভাই? 4 ফিট প্রথম পাতাতে অ্যাজিউম করছিলেন কি যেন একটা লেট দিয়ে ও 4 আচ্ছা ফিট। আচ্ছা, ডেপথ অফ ফুটিং। হ্যাঁ ডেপথ, Pipe level। হ্যাঁ একটু দেখেন, ওইটা ছিল গ্রাউন্ড লেভেল এইরকম, হ্যাঁ
আচ্ছা, আমরা এইভাবে একটা শর্ট কলাম দিয়ে এইরকম ভাবে এইভাবে আমরা বসাচ্ছি হলো ইয়াটা, ক্যাপটা। তাহলে এই গ্রাউন্ড লেভেল থেকে এইটার বেস বা ফুটিং এর বটম লেভেল এটা ধরছিলাম 4 ফিট। আমরা এই থিকনেসটা ধরি নাই, থিকনেস এখন ধরতেছি 30 ইঞ্চি বা 2.5 ফিট। ওকে ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা 2.5 ফিট ধরলাম। তাহলে এটা ভলিউম পাইলাম, ভলিউমকে যদি আমরা ইউনিট ওয়েট দিয়ে গুণন করি তাহলে ফুটিং এর ওয়েট পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ জি বুঝছি। ক্যাপের ওয়েট পাচ্ছি। সেই ওয়েটটা এখানে মোমেন্ট অফ বসে। ইনার্শিয়াটা আরেকবার ভাইয়া বললেন। আচ্ছা, এটা গেল। এরপরে হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা একটা ডিরেকশনে ডিজাইন করব। খেয়াল রাখেন, আমরা এটাকে এক্স ডিরেকশন ধরে ডিজাইন করতেছি। তার মানে এখন বলতেছি কি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু সামেশন অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সামেশন অফ এক্স বলতে সেন্টার থেকে, ক্যাপের সেন্টার থেকে, ঠিক আছে, ক্যাপের সেন্টার বরাবর একটা রেখা কনসিডার করতেছি ভার্টিক্যালি। তাহলে এইখান থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত হচ্ছে একটা এক্স। ঠিক আছে, এই এক্সটার ভ্যালু কত? 1.75। তাহলে 1.75 স্কোয়ার। সামেশন অফ এক্স বলতে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস ডট 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 ডট, এরকম যতগুলো পাইল থাকবে ততগুলো এক্স এক্সিস বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এক্সিস বরাবর কত ডিস্টেন্স কভার করতেছে সেটা। ঠিক আছে, এটা যখন আমরা এক্স ডিরেকশনে ডিজাইন করব, ওয়াই ডিরেকশনে যখন ডিজাইন করব ঠিক এটার উল্টাভাবে আমরা ডিস্টেন্স বের করব। আচ্ছা, এইখানে আবার ফের এটার জন্য কত, এটার জন্য পাবো কত? 1.75। ঠিক আছে, সেটা আবার যোগ করে দেন, 1.75 স্কোয়ার প্লাস আবার এটার জন্য আসেন, এটার সেন্টারে কত, এটাও একই। এটা যদি এখন মনে করেন না, এটা মাইনাস ধরতেছি, ধরেন মাইনাস 1.75 স্কোয়ার। আচ্ছা, প্লাস আবার এটার জন্য মনে করেন মানে মাইনাস ধরতেছি, মাইনাস বলতে এইদিকে প্লাস ধরতেছি, এদিকে মাইনাস ধরতেছি, কোঅর্ডিনেট সিস্টেমে যেটা 1.75 স্কোয়ার। এইভাবে মাইনাস দিলে মাইনাসের কোনো ভ্যালু থাকবে না, স্কোয়ারে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আপনি ক্যালকুলেটর যখন চাপবেন 12.25 পাবেন। ঠিক আছে, জি ওকে ভাই। ওকে, এইভাবে আপনি মোমেন্ট অফ ইনার্শিয়াটা করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আবার যদি ধরেন এইখানে একটা পাইল থাকতো, তাহলে এইখান থেকে আমার এই পাইলের সেন্টার পর্যন্ত কত হতো সেটা আমি যোগ করতাম স্কোয়ার করে। ঠিক আছে, আবার যদি আমার এখানে একটা পাইল থাকতো তখন সেটা আমার এইখান থেকে কত দূরত্ব হতো সেটা যোগ করে দিতাম, এরকম। আচ্ছা, যাই হোক, এইভাবে এক্সিস বরাবর আমার যতগুলো পাইল থাকবে তার ডিসটেন্সটা যোগ হবে এখানে। জি জি, এই জিনিসটা আমি বুঝাইতে পারছি এখন মনে হয়। আচ্ছা, ওকে, এইভাবে আপনারা ক্যাপাসিটিটা চেক দিবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে ভাই। বিম শেয়ার একটু চেক দেওয়ার জন্য কি করা যেতে পারে? দেখেন এই ড্রয়িংটা ঠিকমতো বোঝেন কিনা আপনারা। এটা হলো, এইগুলো হচ্ছে আমাদের পাইল, মাঝখানে কি আছে? পোল আছে। ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোলটা ফিটেড হবে কার সাথে? একটা বেস প্লেটের সাথে। বেস প্লেটেরটা আবার ফিটেড হবে কার সাথে? শর্ট কলামের সাথে। জি, আচ্ছা, তাহলে আমরা এই বেস প্লেটটার সাইজ সর্বনিম্ন কত ধরতে পারবো? দেখেন, এটা হলো বেস, হ্যাঁ, নিতে হবে। আচ্ছা, এটার বটমটা ছিল 36 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা, এটার বটমটা যদি 36 ইঞ্চি হয় তাহলে আপনার তো এই সাইড দিয়ে আপনার কি করা লাগবে? বোল্ট সেট করা লাগবে। বোল্ট সেট না করলে তো বেস প্লেট আপনি শর্ট কলামের সাথে সেট করতে পারবেন না। আচ্ছা, সেই দিক থেকে আমরা মনে করে নিলাম বেস প্লেট বা শর্ট কলামের সাইজ একই সাইজ, তাহলে এটা আমরা এই দিক থেকে 1.5 ইঞ্চি করে করে বাড়াই নেই। ঠিক আছে, 1.5 ইঞ্চি করে বাড়াই নিয়ে
তাহলে 36 দুই দিক থেকে 1.5 করে 3 ইঞ্চি বাড়াই নিলাম, 36 যোগ 3, তাহলে হচ্ছে 39 ইঞ্চি। ঠিক আছে, দেখেন 39 ইঞ্চি হচ্ছে আমার এই জায়গা থেকে এইটুকুর দূরত্ব, এই অংশটুকু। ঠিক আছে, তাহলে 39 ইঞ্চি যদি হয়, আর আমার সেন্টার টু সেন্টার আছে কত? সেন্টার টু সেন্টার আছে 42 ইঞ্চি, 3.5 ফিট বা 42 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা 42 ইঞ্চি যদি আপনি চলে যান, তাহলে এক এক সাইডে কয় ইঞ্চি করে থাকে সেন্টার পর্যন্ত? 1.5 ইঞ্চি। হ্যাঁ, মানে পাইলের সেন্টার থেকে সেন্টার আর হলো এটার মধ্যে দূরত্ব 1.5 ইঞ্চি থাকার কথা। আপনার 42 আর এটা হচ্ছে 39। হ্যাঁ, 42 থেকে 39 বাদ দিলে থাকে 3 ইঞ্চি। 3 হবে। হ্যাঁ 3 ইঞ্চি, কিন্তু এক এক সাইডে তো 3 ইঞ্চি পাচ্ছি না, 3-এর অর্ধেক পাচ্ছি। জি 1.5 ইঞ্চি থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে 1.5 ইঞ্চি করে আমরা পাচ্ছি, 1.5 ইঞ্চি আর হলো 1.5 ইঞ্চি আর এইদিকে 7 ইঞ্চি, তাহলে আলটিমেটলি 8.5 ইঞ্চি, তাই না? মানে এই জায়গা থেকে আমরা 8.5 ইঞ্চি আসতেছি এইটা ফেসে, বুঝাইতে পারতেছি কিনা? ফেসে আসতেছি মানে 8.5 ইঞ্চি আসতেছি, কারণ আমার সেন্টার হলো কত? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আর এটা 14 ইঞ্চির অর্ধেক, 7.5 ইঞ্চি, এই 7 ইঞ্চি, তাহলে আলটিমেটলি 8.5 ইঞ্চি নাকি? জি জি ভাই। পাইলের ফেসে 3.5 ইঞ্চি রাইট। হ্যাঁ, পাইলের ফেস বরাবর 8.5 ইঞ্চি। কোথা থেকে? শর্ট কলামের ফেস বা বেস প্লেটের ফেস। হ্যাঁ, ফেস থেকে। আচ্ছা, তাহলে আপনি থিকনেস ধরছেন 30 ইঞ্চি, ডি কত ধরবেন? ট্রায়াল দিতে হবে, ডি তো আমরা ধরার কোনো অপশন এখানে দেখি না। আচ্ছা 30 ইঞ্চি আছে, 30 ইঞ্চি থেকে আমরা কত বাদ দিলে সর্বোচ্চ পাবো? সর্বোচ্চ ম্যাক্সিমাম পেতে পারি 4 ইঞ্চি বাদ দি ভাইয়া, 4 ইঞ্চি 4 বাদ দেবো। ইঞ্চি আর 8 ইঞ্চি বাদ দিলে কি হয় বলেন? হ্যাঁ 22 ইঞ্চি। 22 ইঞ্চি হয়। এখানে 8 ইঞ্চি বাদ দিচ্ছেন কেন? এটা হলো পাইল ফাউন্ডেশন, তো পাইলের তো ভাই 4 করে যাবে আর কি। হ্যাঁ 4 করে বা এতে 4 ইঞ্চি 4 3 7 এরকম যাবে। হ্যাঁ 7 বা 8। হ্যাঁ, তাহলে আমরা 22 ইঞ্চি পাচ্ছি। 22 ইঞ্চির অর্ধেক কত? 11 ইঞ্চি। হ্যাঁ, যদি পাঞ্চিং শেয়ার চেক দেই তাহলে দেখেন 11 ইঞ্চি আমরা মোটামুটি আসতে পারি, তার মানে 8 ইঞ্চি কভার হয়ে যাচ্ছে। যদি আমরা পাঞ্চিং শেয়ার চেক দেই তাহলে সবগুলো ভিতরে পড়ে যায় না পাইল? তাহলে পাঞ্চিং শেয়ারের আলটিমেট শেয়ার কত পাবেন বলেন? এখানে তো আলটিমেট শেয়ারটা 0 হয়ে যাবে ভিতরে পড়ে গেলে। ওকে, লেখেন 0। এটা কি পাঞ্চিং এর ক্ষেত্রে? বিম শেয়ারের ক্ষেত্রে কত হবে? ফেস থেকে আপনি আরো ডি ডিসটেন্স আসেন, ডি ডিসটেন্স আসলে তো কভার হয়ে যাবে না, বাইরে চলে যাবেন। পাইল তো এমনি অটোমেটিক বাইরে পড়বে, এই ভিতরে পড়ে বাইরে যাবে। চলে যাবে ভাইয়া। হ্যাঁ, তখনও আপনার কি হবে? দুইটার জন্য কি আলটিমেট শেয়ার কি 0 না? 0। আচ্ছা, তার মানে আমি জিনিসটা বুঝাইতে পারছি যে আলটিমেট শেয়ার দুইটার ক্ষেত্রেই 0 পাচ্ছেন, অর্থাৎ আলটিমেট শেয়ার উৎপন্ন হচ্ছে না। আলটিমেট শেয়ার উৎপন্ন না হলে আপনার থিকনেস তো দরকার নাই এখানে। ওই কথা হ্যাঁ বলেন। ভাই ওই আলটিমেট শেয়ার 0 হলো কিভাবে? এটা একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, ওইটা ব্যাখ্যা করতেছি। ধরেন আপনি যদি এই ফেস থেকে এতটুকু আসেন, ঠিক আছে, ফেস থেকে যদি এতটুকু আসেন তাহলে এই যে বাইরে যে অংশটা পাইলের থাকবে এই অংশটা আলটিমেট শেয়ার উৎপন্ন করবে। কিন্তু আপনি যদি ফেস থেকে পাইলের আউটার ফেসের চেয়ে দূরে চলে আসেন, ঠিক আছে, তাহলে তো বাইরে পাইলের কোনো অংশ বাইরে থাকতেছে না। এই কারণে
বাইরে না থাকলে তো আর উৎপন্ন করবেন না আলটিমেট শেয়ার। ঠিক আছে, মানে আমরা যে রেখা বরাবর পাঞ্চিং বা বিম শেয়ার চেক দেব, একটা রেখা টানি বা ডট লাইন টানি, ওই ডট লাইনের বাইরে যদি আপনার পাইলের অংশ না থাকে তাহলে আলটিমেট শেয়ার উৎপন্ন হবে না। ঠিক আছে, ওকে। আমি এইখানে এত কথাবার্তা কি লিখে দিছি দেখেন তো, একটু পড়েন তো। বিম শেয়ার অ্যান্ড পাঞ্চিং শেয়ার ডাজ নট গভর্ন ফর দিস ইলেকট্রিক পোল বিকজ the distance from short column face crosses the outer face of pile. তার মানে এটা বাংলা হয়তো আপনারা বুঝছেন, আমি বাংলা বোঝাইতে কঠিন হয়ে যাবে আমার। এই জিনিসের কারণে আর কি এটা বুঝাই দিলাম যে এটা এরকম ভাবে, এই কারণে এখানে আলটিমেট শেয়ার উৎপন্ন হবে না। ঠিক আছে, অর্থাৎ পাঞ্চিং শেয়ার গভর্ন করবে না ফাইনালি। তাহলে পাঞ্চিং শেয়ার আর চেক দরকার নাই। হ্যাঁ, জাস্ট এই কথাগুলো আপনি লিখে দিলে, মানে এখানে ব্যাখ্যা করে দিতে হবে, কিন্তু ব্যাখ্যা না করলে কিন্তু আপনি মার্ক থেকে বঞ্চিত হবেন, কিছু মার্ক এখান থেকে কেটে দেবে। ঠিক আছে, আর যদি চেক দিয়ে দিতে পারেন তাহলে তো ভালো, যেহেতু আপনি গভর্ন করতেছেন না, চেক দিবেন কিভাবে? এখানে চেকের প্রয়োজনই হচ্ছে না তো। হ্যাঁ, সেটাই আর কি, কিন্তু এই কথাটুকু লিখে দিতে হবে ভাই। আচ্ছা, এরপরে যে কাজ করবেন সেটা হলো, দেখেন যেহেতু এখানে পাইল তো একটা চিকন জিনিস, চিকন টাইপের পাইল, তো অনেক সময় দেখা যাইতেছে যে এই ফুটিংটাকে ভেদ করে উপরের দিকে চলে আসতে পারে, অর্থাৎ এই পাইলের ক্ষেত্রে পাঞ্চিং হয়ে যেতে পারে। তখন পাইলের পাঞ্চিংটা চেক দিবেন। হ্যাঁ, তাহলে পাইলের পাঞ্চিংটা এখানে চেক দেওয়া আছে, চেক পাঞ্চিং শেয়ার ফর পাইল। ঠিক আছে, আচ্ছা, পাইলের পাঞ্চিংটা যখন চেক দিছি, ফুটিং এর থিকনেস তো আমরা 30 ইঞ্চি ধরছি। ডিটা আমরা যেহেতু 2 লেয়ারের রড ইউজ করবো, ডিটা এখানে আরো বেশি পাবো, এখানে ডি বেশি পাওয়ার কথা, বাট আমরা 22 ইঞ্চি ধরে রাখলাম। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন পাঞ্চিং শেয়ার যখন চেক দেব তখন এইরকম ভাবে আমরা একটা রেখা টেনে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই ফেস থেকে এটা আউটার কত, দেখেন এটা হলো 1.5 ফিট, মানে 18 ইঞ্চি। 11 ইঞ্চি থাকে ভাইয়া। হ্যাঁ 11 ইঞ্চি থাকবে। হ্যাঁ, 11 ইঞ্চি থাকবে, কারণ হলো এখান থেকে 18 থেকে 7 ইঞ্চি বাদ দেন। হ্যাঁ, এটা হলো আমার 7 ইঞ্চি, 18 থেকে 7 ইঞ্চি বাদ দিলে 11 ইঞ্চি থাকে। এই ফেস থেকে এটা 11 ইঞ্চি, একইভাবে এই ফেস থেকে এইটাও 11 ইঞ্চি হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে এই কলাম না, পাইলটা ছিল 14 ইঞ্চি। তারপরে এখান থেকে ডি ধরছি কত, আচ্ছা ডি এখানে ভুল হয়েছে, এখানে একটু ইয়া করে নেন, এখানে কারেকশন দরকার আছে। এটা D/2 হবে। হ্যাঁ, এটা D/2 পাঞ্চিং, তো D/2 হবে, নট ডি। এটা হলো 11 ইঞ্চি হবে, একটু সবাই কারেকশন করে নিয়েন। আচ্ছা, 11 ইঞ্চি হলে এখানে আমার 11 ইঞ্চি হবে, এটা 11 ইঞ্চি হবে। হ্যাঁ, দেখেন ভুল কত ইজিলি হয়, মানে করছি, করার সময় লিখছি, এখন এসে ভুল ধরা পড়তেছে। আচ্ছা, তাহলে এটা কত হয় দেখেন তো একটু, 11 থেকে না 22, 22 আর 14, 22 36 36 ইন্টু 61 ইঞ্চি ভাইয়া, 61 36 থেকে না 72 ইঞ্চি না, 72 হ্যাঁ 72। আচ্ছা, এই জায়গা মানে কি হয়েছে, ঘটনা কি বুঝলাম না তো, 72 ঠিকই লিখলাম, এখানে 22 লিখলাম কেন? হিসাব ঠিক লিখতে ভুল করছেন ভাই। আচ্ছা, ক্যালকুলেটর চাপার সময় ঠিক মতো চাপছি, বাট লেখার সময় ভুল করছি, বুঝছেন? আচ্ছা, যাই হোক, কারেকশন করে নিন। ব্যাপার না ভাই, মানুষই তো ভুল করে। আচ্ছা, ওকে, 72 ইঞ্চি। তারপরে তার মানে বাকি কাজ ঠিক আছে, বুঝছেন? এইদিকে কোনো সমস্যা নাই। ভাইয়া আর 1 মিনিট আছে। আচ্ছা,
তাহলে দেখেন এটা আর কি, এইটা হলো উফ, শান্তি লাগতেছে কেন। আচ্ছা এইখানে আমরা কোথায় ছিলাম দেখেন, এটা 72 আসলো, 72 দিয়ে তারপরে যে আমরা যে এটা কিউ ম্যাক্সটা বের করছি, কোথায় বের করছিলাম জানো, এই যে এখানে দুটোর মধ্যে যেটা বেশি নেগেটিভ পজিটিভ যাই হোক ভ্যালু যার বেশি সেটাই হলো নিয়ে কাজ করব। আচ্ছা এরপরে কি হচ্ছে আমাদের এটাকে ফ্যাক্টর করব, হ্যাঁ ফ্যাক্টর করব, এটা সাধারণত লাইভ লোড হিসেবে কনসিডার করব। ফ্যাক্টর করে এটা পাইলাম, এটা তারপরে হলো ক্যাপাসিটি শেয়ার পেলাম 300.54। ভাইয়া আলটিমেট শট 0 দেখাচ্ছিলেন না ওই সময় পাঞ্চিং এর ক্ষেত্রে আর ডিমের ক্ষেত্রে? ওইটা পাঞ্চিং এর ক্ষেত্রে কোনটা, কি পাঞ্চিং এর ক্ষেত্রে? ওইটা হলো আপনার ইয়ার পাঞ্চিং এর ক্ষেত্রে, শর্ট কলাম পাঞ্চিং এর ক্ষেত্রে। এখন তো আমরা পাঞ্চিং শেয়ার চেক দিচ্ছি কিসে, পাইলে, পাইলে হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে ওকে। শর্ট কলাম পাঞ্চিং এর জন্য যখন চেক দেবো তখন ওইটা 0 দেখাইছি, এটা তো দেখছেন ভিডিওতে আছে, যারা দেখেন নাই দেখে নিয়েন। আচ্ছা এখন আমরা পাঞ্চিংটা ওকে করলাম, পাঞ্চিং ওকে করার পরে কি করব, মোমেন্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা মোমেন্ট ক্যালকুলেশন যদি করি, একটু চিত্রটায় আসি আমরা আবার। দেখেন মোমেন্ট নিব কোথা থেকে, শর্ট কলামের ফেস থেকে, হ্যাঁ শর্ট কলামের ফেস থেকে পাইলে সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত বলেন তো একজন, এই যে আমরা বের করে রাখছিলাম, 8.5 ইঞ্চি। সেটা তো আউটার ফেস, আউটার দেড় ফেস, ইঞ্চি না ভাইয়া? হ্যাঁ 1.5 ইঞ্চি, হ্যাঁ 1.5 ইঞ্চি রাখছি। তাহলে আমরা যদি এই ফেসে মোমেন্ট নেই, ঠিক আছে একটু খেয়াল করেন, মোমেন্টটা কত হবে একটু বলেন তো। আচ্ছা আমরা যদি এখন মোমেন্ট নেই, তাহলে এই ফেসে যদি মোমেন্ট নেই, খেয়াল করেন ফেস থেকে পাইলের সেন্টার পর্যন্ত দূরত্ব ইনটু পাইলের রিয়াকশন, তাহলে মোমেন্ট এম ইউ ইকুয়াল টু পাইল রিয়াকশন কত পাইছি আমরা, ফ্যাক্টরেড পাইল রিয়াকশন 95.88, ঠিক আছে, অর্থাৎ 95.89 বলতে পারি আমরা। আচ্ছা 95.89, আচ্ছা ইনটু ফেস থেকে পাইলের সেন্টার পর্যন্ত দূরত্ব কত, 1.5 ইঞ্চি, 1.5 ডিভাইডেড বাই 12। ওকে এখন এই ফেস বরাবর বাইরের দিকে কয়টা পাইল আছে, একটা দুইটা, 2, তাহলে এটা হলো আমার মোমেন্ট। বুঝছেন তো সবাই নাকি, এটা বোঝেন নাই কে বলেন, সহজ জিনিস। আচ্ছা এইভাবে আমরা মোমেন্ট, 95টা কি ভাইয়া? 95টা 95 95টা প্রত্যেকটা পাইলের রিয়াকশন, ম্যাক্সিমাম যে রিয়াকশন আছে ফ্যাক্টরি রিয়াকশন, হ্যাঁ এই যে আমরা এখানে ফ্যাক্টরি রিয়াকশন বের করছি কত, 95.89, হ্যাঁ 95.89 কে কিপ, এটা দিয়ে আমরা এই যে এখানে মোমেন্ট বের করছি, এখানে লেখা আছে এভাবে মোমেন্ট বের করবেন। এটা কিসে আসছে, কিপ ফিটে আসছে, কিপ ফিটে আসার পরে এটাকে কি দিয়ে ভাগ করবেন, ভাগ করবেন 6.5 দিয়ে, তাহলে পার ফিটে আসবে, ঠিক আছে। আচ্ছা পার ফিটে যদি আসে, পার ফিটে আসার পরে এটা দিয়ে স্টিল বের করবেন, স্টিল বের করা আছে, তারপরে এস মিনিমামটা বের করবেন, এস মিনিমাম দিয়ে বের করার পরে এটা দিয়ে স্পেসিং করবেন, স্পেসিং করে এটা বোথ লেয়ারে ইউজ করে দেবেন, ঠিক আছে। বোথ ডিরেকশন উইথ বোথ লেয়ার, যেখানে বোথ লেয়ার বোথ ডিরেকশন দেওয়া আছে, হ্যাঁ এটা পাইল ক্যাপটার সাইজ কত, 6.5 ফিট বাই 6.5 ফিট, থিকনেস মোটামুটি এখানে ডিটেইল আছে, প্ল্যান দেখানোর দরকার নাই যদি না চায়,
613 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 613 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। এটা তো পাইলের ল্যাম্প পোস্ট তাই না? পাইল ক্যাপ ডিজাইনের ল্যাম্প পোস্ট। জি এখানে আমরা উপরেও নিচেও দুইকেই আমরা দিছি, টপেও এবং বটমেও দিচ্ছি স্টিল, তাই না? জি। যেগুলো নরমাল যে ল্যাম্প পোস্ট ওগুলাতে কি শুধু নিচেই দিব না এরকম দুই ভাবেই দিব? শুধু নিচেই দিয়েন, উপরের জন্য আসলে ওইরকম ডিজাইন লাগে না। আচ্ছা, তবে এই যে পাইলের গুলোতে আমরা দুই ভাবেই দিব, উপরে নিচে দিব না। হ্যাঁ, 2 লেয়ারে দিয়ে দেবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আমরা একটু